যে এগুলো রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক এই তিনটার দিকে মিলিয়ে বাজেট প্রক্রিয়াকে দেখতে হয়। এইটার যে আয়োজন দরকার পড়ে, সে আয়োজনের মধ্যে পর্যাপ্ততা ছিল বলে আজকে পর্যন্ত আমার কাছে মনে হয় না। পরবর্তীগুলি দেখে আমরা হয়তো আর একদিন বিশ্লেষণ করতে পারবো। আপনি যথার্থ বলেছেন, এবং বাজেটকে উচ্চাভিলাষী, ব্যবসা বান্ধব, গণবিরোধী নানা নামে আখ্যায়িত করা হয়, আমরা এর সঙ্গে অভ্যস্ত। কিন্তু রেটরিক সাধারণ মানুষ যেভাবে দেখে যে তার জীবন মানে কোনো উন্নয়ন ঘটছে কিনা, তার আয়ের সঙ্গে ব্যয়টা সঙ্গতিপূর্ণ কিনা, বা বাজেট এক ধরনের রাজনৈতিক দর্শনও তার মধ্য দিয়ে, যে দেশে তার নিরাপত্তাটা আছে কিনা, সব ধরনের সামাজিক সুরক্ষা। তো সেই জায়গায় আপনি সাধারণভাবে এই নির্বাচনের পরে কি বোধ করছে, মানুষ কি মনে করছে ইনফ্লেশনের অর্থে, ক্রাইম, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন থেকে যদি ধর আমি দু একটা জায়গায় এটা ফোকাস করি, যদি এটা অনস্বীকার্য যে বাংলাদেশে আয়ের বৈষম্য অশ্লীল পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও আবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচের দিকে। এই ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। এখন কার উপর বেশি করারোপ করা হবে, এটা তো একটা রাজনৈতিক দর্শনের ব্যাপার। আপনি যদি ওয়েলফেয়ার স্টেটের কথা বলেন, এই ওয়েলফেয়ার স্টেটের ধারণা আপনাকে এক ধরনের কর ব্যবস্থার দিকে ইঙ্গিত করবে। আপনি যদি জাতীয়তাবাদী কর ব্যবস্থার কথা বলেন, কিংবা ওই যে ইন্টারভেনশনিস্ট রাষ্ট্রের আপনার উদার গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতি দৃষ্টি রাখেন, তাহলে কতগুলি দিক নির্দেশনা সেখান থেকে পাওয়া যাবে। প্রস্তাবিত ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু বেশ কিছু গরিব সমাজের গরিব অংশের উপর নতুন করে ট্যাক্স আরোপের কতগুলি প্রস্তাবের কথা সব পত্রপত্রিকায় আলোচিত হয়েছে। তো এইটার মধ্য দিয়ে তো ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পাবে না, আরও বৃদ্ধি পাবে। রাষ্ট্রের ট্যাক্স দরকার আছে, রেভিনিউ তাকে জোগাড় করতে হবে, কিন্তু সেটা কার কাছ থেকে বেশি আনবে? এখনও পর্যন্ত ভ্যাটের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ আপনার কর আদায় করা হয়। তো এই ভ্যাটটা তো অধিকাংশ গরিব মানুষ দেয়, যিনি এমনকি ভিক্ষা করার মতন একটা অগৌরবজনক, অমর্যাদাকর জীবন যাপন করেন, তাকেও তো কিছু খেতে হয়। সেই খাওয়ার জন্যে, তার জীবন যাপনের জন্য যা কিছু তাকে কিনতে হয়, তার মধ্য দিয়ে সরকারকে কর দিচ্ছে। কিন্তু সরকার তার প্রতি দায় তার কাছ থেকে নিচ্ছে, কিন্তু দায়িত্বটা ঠিক মতন পালন করছে কিনা সেটা তো কর ব্যবস্থাপনা, একই সঙ্গে করারোপ এবং তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার উপর নির্ভর করবে। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা একটু ভয়াবহ জায়গায় আছে এখনো পর্যন্ত। 1/3 ব্যাংকের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ডিপোজিটার্সদের কাছে। তারা ডিপোজিট করেছিল, কিন্তু সে টাকা দিতে পারছে না এ কারণে যে এখানে লুটপাট হয়ে গেছে। এই প্রস্তাবিত বাজেটের মধ্যে তো আমরা এই প্রস্তাবও দেখতে চাইব যে এই যে মানুষ যারা ব্যাংকে টাকা জমা রেখেছিল নিরাপত্তার কথা চিন্তা করে, তাদেরকে তার নিরাপত্তা তছনছ করে দিয়ে যারা লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেল, তাদেরকে আসলে জবাবদিহিতার মধ্যে আনবার জন্যে সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে, কী নতুন আইন প্রণয়ন করেছে, কিংবা এই একই পদ্ধতিতে আইনের ফাঁকফোকর দিয়ে নতুন একটা ক্লাস, আগেরটা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, এখন বিএনপির সঙ্গে যুক্ত হয়ে এই লুটপাটের ব্যবস্থাটা আইনের ফাঁকফোকর দিয়ে অব্যাহত থাকবে কি না, সেটা সেই ছিদ্রগুলো বন্ধ করবার জন্য কী প্রস্তাব আছে, এগুলি দেখতে হবে। তার সঙ্গে জড়িত বাজেট বাস্তবায়নের সঙ্গে জড়িত আছে আপনার স্থানীয় কিংবা সর্বত্রই আইন শৃঙ্খলা ব্যবস্থা আছে, চাঁদাবাজির সমস্যা। একটা ছোট্ট দোকানকে, ফুটপাতের দোকানের উপর যদি নতুন করে কর বসানো হয়, একই সঙ্গে এখনও পর্যন্ত যদি একসময় আওয়ামী লীগের কর্মীদেরকে চাঁদা দিতে হতো, বিএনপির কর্মীদেরকে যদি এখন চাঁদা দিতে হয়, হ্যাঁ, তাহলে তো তার উপর ডবল ট্যাক্সেশন হলো। আর এই যে অবৈধ রেন্ট সিকিং, এইটার বিরুদ্ধে তো মানুষের দাবির খুব স্পষ্ট করে আছে। তাহলে একটা রাষ্ট্র তার রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা হাতে নিয়ে এই গোটা পুলিশ ব্যবস্থা রেখে রাজনৈতিক দলের কমিটমেন্ট সহ তারা যেগুলি মুখে বলে সেগুলি দিয়ে তো আপনার চাঁদাবাজি তো বন্ধ হয় নাই। এক, করাপশন,
এই সরকারের মাত্র অল্প কিছুদিন হয়েছে, টাকা পয়সা এখন তেমন নাই, বাজেটের পরে বোঝা যাবে করাপশনের লেভেলটা কীভাবে কোথায় যায়। বাট ইতিমধ্যে যেখানে সরাসরি আর্থিক অনিয়ম কিংবা দুর্নীতি করবার সুযোগ এখনও পর্যন্ত কম, এর বাইরে সমাজে আলাপ আলোচনা আছে। 3 মাস মাত্র, 3.5 মাস মাত্র হয়েছে, এই জন্য হয়তো পত্রপত্রিকা এখনও ভালো করে আসছে না। নতুন প্রচুর পুনর্বিন্যাস হয়েছে, এদের অনেক রিপোর্টারদের এখনও নতুন নতুন সোর্সগুলি তৈরি হয় নাই। এইটা একটা ট্রানজিশন প্রক্রিয়ার মতন। কিন্তু বদলি বাণিজ্য এটা তো 5ই অগাস্টের পর থেকেই শুরু হয়েছে। এই নির্বাচিত সরকারের আসার পরেও বেশ বড় বড় অভিযোগ কানাঘুষা হয় সমাজের মধ্যে, যে ওখানে ট্রান্সফার করতে এই যে বিএনপির যারা প্রভাবশালী নেতা কিংবা তরুণ নেতা, তাদেরকে তারা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে ইতিমধ্যে অবৈধ অর্থবিত্ত আপনার জড়ো করবার প্রক্রিয়ার মধ্যে আছে। তো আপনি বাজেটের প্রসেসকে যদি ঘোষিত লক্ষ্য অনুযায়ী এগিয়ে নিয়ে যেতে চান, বা যে কোনো সরকারই চায়, তাহলে এই ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এটার মধ্যে বাজেটের মধ্যে যদি ইতিবাচক কিছু থাকে, তার ফসলটা তুলে নিয়ে আসতে, একদিকে কর দিবে আর একদিকে হচ্ছে যদি এইটা বন্ধ না করে, তাহলে তো মানুষ খুব সমস্যায় পড়ে যাবে। এই যে আমরা নানা ইস্যু নিয়ে কথা বলছি, আইন শৃঙ্খলা সহ নানা প্রসঙ্গ, ভ্যালুজের একটা বড় সংকট, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ধর্মীয়, যেভাবেই যে ব্যাখ্যা করুন না কেন, সাম্প্রতিককালে কিছু ঘটনা যেটা অনেক মানুষকে আহত করেছে, বিশেষ করে মায়ের ক্ষেত্রে, মানে অনেক ক্ষেত্রেই দেখি আমার বাবা মায়ের ক্ষেত্রে যে ধরনের করুণ চিত্র আমরা দেখছি, এটা কিসের প্রতিফলন? এটা 2-3 ধরনের ব্যাপার। এটাতে আপনি যে কথা বলেছেন, অন্য মানুষদের কথা বাদে দিলাম, যারা সংবাদকর্মী আপনার আমার মতন, তাদের তো নানান নির্মম নিষ্ঠুর নানান খবরের মধ্যে থাকতে হয়, এবং হয়তো আমাদের পাঠকেরা জানেন না, অথবা তাদেরকে জানানোর কোনো পদ্ধতিও নাই। এই সমস্ত খবর ছাপতে, লিখতে, পরিবেশন করার মধ্য দিয়ে যেই ধরনের মানসিক নিপীড়নের মধ্যে যেতে হয়, যেন মনে হয় যে এই খবর না জানলে, এই ঘটনাটা না ঘটলে ভালো হতো, এই খবর আমি না জানলে ভালো হতো। এটা খুব নির্মম প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবাদিকদের যেতে হয়। এটা একটা নিরন্তর ঘটনা পৃথিবীর সর্বত্রই। তার মধ্যে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, মানে এটা তো স্তব্ধ হয়ে যাওয়ার মতো না মানুষ হিসেবে, যে সন্তান মাকে হত্যা করে সেই মায়েরই ঘরে কবর বানিয়ে ভেতরে লুকিয়ে রাখছে। মানে এইটা তো আর শুধু আইন কানুন দিয়ে ব্যাখ্যা করার বিষয় নয়। আইন তাকে ধরে শাস্তি দিতে পারে, কিন্তু যেই সমাজ, যেই মূল্যবোধ এই মানসিকতা তৈরি করে। আবার আরেকটা দৃশ্য তো আমরা দেখলাম মিরপুরে, যে মা হয়তো মরে পড়ে আছে খবরে নিয়ে, এবং সন্তানরা সব প্রতিষ্ঠিত। এই যে প্রতিষ্ঠিত সন্তান, আমি আসছি সেটার মধ্যে। তাহলে এই যে এই মানসিকতা যেই সমাজে তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে এই লড়াইটা আর শুধুমাত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের থাকে না, গোটা সমাজের উপর আসে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর আসে, যে ওইখানে কী ধরনের চেতনার চর্চা করা হয়, স্কুলগুলির মধ্যে কী ধরনের নৈতিকতার চাষাবাদ হয়। মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে যেই মা সন্তানদেরকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে একটা এই আমাদের প্রতিযোগিতামূলক সমাজের মধ্যে সমাজের উচ্চ স্তরে প্রতিষ্ঠা করলেন, তাকে দেখবার লোক, তিনি যখন কর্মক্ষম থাকেন না, তাকে দেখবার লোক কেউ থাকে না, সে যে কারণেই হোক না কেন, বাট থাকে নাই। বা এটা হয়তো একটা ঘটনা বড় হয়ে আসছে, এরকম মেলা ঘটনা সমাজের মধ্যে আছে। ফলে এই যে আপনি নীতি নৈতিকতার কথা যেটা বলছেন, দায়িত্ব কর্তব্যবোধের যে কথা যেটা বলছেন, মানুষ যেমন ইন্ডিভিজুয়াল, মানুষ তো একই সঙ্গে সমাজবদ্ধ জীব, সমাজের প্রতি, পরিবারের প্রতি তার যে দায়িত্ব তৈরি হওয়া, এটা গুরুত্বপূর্ণ। আর ওই লোকগুলি এগুলি করে কেন? এই যে একটা বিশৃঙ্খল সমাজের মধ্যে একটা উন্মত্ত প্রতিযোগিতার একটা কাঠামো তৈরি হয়েছে, একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেখানে
সামনে এগিয়ে যাবার যে ইঁদুর দৌড়, তার মধ্যে নীতি নৈতিকতা থাকে না, তার মধ্যে দায়িত্ববোধের কথা থাকে না। ফলে এই জিনিসগুলো একদিকে এই অপরাধ করলে তো আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে, যেমন সত্য, বাট একই সাথে এইখানে সামাজিক চেতনা, ইতিবাচক মানবতাবাদী সামাজিক চেতনা বিকাশের ক্ষেত্রে আপনার সমাজের নিজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, বুদ্ধিজীবী সমাজে যারা নানানভাবে প্রভাবশালী, যাদের কথা মানুষ শোনে, বিশ্বাস করে, তাদের এগিয়ে আসা ছাড়া, অর্থাৎ রাষ্ট্র, রাজনৈতিক দল, তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, গণমাধ্যম, এর প্রত্যেকের সমন্বিত একটা